আর্মিতে ঢোকার পর, বিশেষ করে একাডেমিতে যাওয়ার পর কি মনে হলো ঠিক সিদ্ধান্ত? 2 মাস পর মাকে বললাম, "মা তুমি যা খুশি করো, আমাকে এখান থেকে রেহাই দাও একাডেমির থেকে।" কোথাও কি মনে হয় তাহলে আর্থিক কারণে নয়, অন্যান্য কারণে নয়, রাজনৈতিক কারণেই কিছু গাফিলতি ছিল এবং যে কারণে কারগিলে বীর শহীদ হতে হয়েছে জওয়ান থেকে শুরু করে অফিসারদের? পলিটিক্যাল ডিসপেনসেশন হ্যাজ টু বি ইনভলভড, আর সেখানে পলিটিক্যাল ডিসপেনসেশন যদি একটা ডিসিশন মেকিং এ কোথাও ল্যাপস হয়, তাহলে এই ঘটনা। আপনার সেনাবাহিনীতে আসার পেছনে নেপথ্যে কে রয়েছে বা কি ঘটনা রয়েছে? হঠাৎ এলে কেন? নায়কও তো হতে পারতেন এত সুদর্শন চেহারা। না, ঋতুদা যখন আছে তখন নায়কের ভূমিকায় আমরা চান্স পাবো না বলে বাংলা ছাড়তে হলো। একটা সৈন্য নাকি আগুনে পুড়ে এবং জলে ভিজে তারপর নাকি একজন সৈন্য হয়, শক্ত সৈন্য হয়। আমাদের এমন দিন গেছে ঋতুদা, যেখানে আমরা 2.5 দিন, প্রায় 3 দিন ঘুমোইনি। যখন ধরুন আমরা এই রেডে যাচ্ছি, মানুষ তো রক্ত মানুষের মানুষ, ঘুম পাবেই। তো বেয়নেটের যে সুতোটা ওটা আমি এখানে রাখতাম, এই জায়গায়। তো ঘুম পেলে এখানে রাখতে, যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আজকে আমি এখানে আপনার সামনে বসতাম না, আমার শরীরটা হতো আসতো। আমাকে অনেকে বলেছে যদি সবুজ সংকেত পাওয়া যায়, এক বেলাতে করাচি লাহোর অব্দি ইন্ডিয়ান আর্মি অধিকার করতে সময় লাগবে না। ইন্ডিয়ার আজকে যা সামরিক বাহিনী অথবা কমপ্লিট আর্ম ফোর্সেসের যে পাওয়ার, আপনি যেটা বলছেন নিশ্চিতভাবে এটা করা যায়। এই মুহূর্তে তো গোটা দেশ জুড়ে বিভিন্ন বিতর্ক উঠছে। আপনি যে সিস্টেমের কথা বলছিলেন সেই সিস্টেমের মধ্য দিয়ে অগ্নিবীর থেকে শুরু হলো যে এই ধারাটাকে পরিবর্তন করা, আপনি কি মনে করেন? যে একটা সিপাহীকে অথবা একটা অগ্নিবীরকে আপনি কি ট্রেনিং দেবেন? আজকাল ইন্ডিয়ান আর্মি এত অ্যাডভান্স, এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স। একটা সিপাহী 4 মাস ট্রেনিংয়ে সে নিজে কোন দিকে ভারতবর্ষ পৌঁছে, এই যে বিশাল ভারতবর্ষ, আমরা 24 বছর করে এখনো আমরা ইন্ডিয়ান আর্মিকে ঠিক করে বুঝি। জাতীয় যখন নিরাপত্তার প্রসঙ্গ ওঠে সেক্ষেত্রে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, 1% ফাঁক রাখা উচিত নয় একদম যে কোনো দেশে। একদম। সেই জায়গায় অগ্নিবীর এবং যে গোটা প্রক্রিয়াটা সাজানো হচ্ছে, মনে হচ্ছে কোথাও একটা ছিদ্র থেকে যাচ্ছে। কণ্ঠ রোধ করে যদি কোনো ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে খেলা হয়, তাহলে এটা ভীষণভাবে বিপজ্জনক দেশের জন্য। তাহলে কি কোথাও অগ্নিবীর অগ্নিপথ আসলে দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে আগুন নিয়ে খেলা হচ্ছে? দে আর অল লাইভ বোম। আপনি যে অগ্নিপথ যে প্রকল্পটি সরকার এনেছে তার সঙ্গে সহমত না। বলতে খুব খারাপ লাগে, ভারতবর্ষের যারা এই ডিসিশনটা নিয়েছে তারা এই অগ্নিপথকে ভেবেছে কুলির কাজের মতন নিয়ে নিয়েছে, যে আমি 3-4 বছর ইউজ করলাম তারপর ফেলে দেব। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি আর+ নিউজ রুম। পৃথিবীর প্রত্যেকটা জাতের সাহিত্যের এবং ইতিহাসের এবং দলিলের একটা বিরাট অংশ জুড়ে থাকে তাদের সামরিক বাহিনীর ইতিহাস, তাদের গৌরব গাথা। সত্যি কথা বলতে গেলে মহাকাব্যের আগেও বীরদের গৌরব গাথা নিয়েই বিভিন্ন সময় চারণ কবিরা গোটা জাতিকে উদ্দীপ্ত করত। অনেকেই বলেন বাঙালি নাকি অত্যন্ত নরম কোমল স্বভাবে, আর সেই জন্য শৌর্য বীর্যের ইতিহাস বীর গাথা আমরা কম বলি। বিষয়টা যে একেবারেই ভুল এবং অবান্তর তার দু একটি উদাহরণ দিলেই বোঝা যাবে। আমি না হয় বাঘাযতীন থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন বিপ্লবীদের বীরগাথার কথা ছেড়েই দিলাম। বাংলার ইতিহাস হচ্ছে সেই ইতিহাস যেখানে প্রতাপাদিত্যের মতো 12 ভূঁইয়ার এক ভূঁইয়া দাঁড়িয়েছিল মুঘলদের বিরুদ্ধে। আরো অনেক ইতিহাস আছে, আমি ইতিহাসের অন্তরালে আর যাব না। আমি সরাসরি এই সময়টাই ফিরে আসি। একজন বিখ্যাত, আমরা তার নাম সবাই জানি, বি.ডি. শর্মা, তিনি এক জায়গায় বলতেন যে এত রাজনৈতিক হানাহানি বঙ্গ ছাড়া অন্য কোনো জায়গায় হয়? কারাগারেও দেখুন না, বা নির্বাচনে দেখুন না, বাঙালি জাতির থেকে বেশি রাজনৈতিক সংঘর্ষ আর কোথায় হয়? তা সত্ত্বেও কি আমরা বলবো এখনো আমরা কমল, এখনো আমরা নরম, এখনো আমরা মানবিক, এখনো আমরা আন্তর্জাতিক বিশ্বমানব? বরং আমরা
আমাদের এই দৈন্যতায় হারিয়েছি একের পর এক রেজিমেন্ট, আমরা হারিয়েছি বাংলার গৌরবগাথা সামরিক বিভাগে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পর আরেক রায়চৌধুরীকে পেতে পারতাম, তিনি কর্নেল দীপ্তাংশ চৌধুরী। আমি দীপ্তাংশু দা, আপনাকে আর নতুন করে আমি সবার সামনে আলাপ করাচ্ছি না, আপনাকে প্রত্যেকে চেনে। আমার শুধু একটা খেদ রয়েছে, যখন সাংবাদিকতায় প্রথম এলাম তখন খুব গর্ব করে, বিশেষ করে আমরা যারা একটু ডিফেন্সের বিট কাভার করতাম, আমরা জেনারেল শঙ্কর রায়চৌধুরী কিছু হলেই ছুটে যেতাম। এবং গোটা কার্গিল যুদ্ধের সময় কিন্তু তার একটা বিরাট ভূমিকা ছিল, অন্তত বাইট দেওয়ার ক্ষেত্রে এবং বিশেষজ্ঞ হিসেবে। আমরা দীপ্তাংশু চৌধুরীকে পেতাম কর্নেল হিসেবে না, জেনারেল হিসেবে। এত তাড়াতাড়ি সামরিক বাহিনী থেকে বিদায় নিয়ে নেওয়াটা কোথাও বাঙালির এবং ব্যক্তিগতভাবে আপনার এটা খেদের কারণ না? একদম না। কোনো জিনিস করে ফেললে, রিপেন্ট করলে সেটা তো ভালো নয়। যেটা আপনি শুরু করলেন, এই বাঙালি হিসেবে বাদল, বিনয়, দীনেশ এবং যাদের আইকন, সেই আইকনের নামটা আমরা ভুলে গেলাম, যাদের জন্য আমরা আজ গর্বিত, নেতাজি সুভাষচন্দ্র বোস, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যাকে প্রত্যেক বাঙালি শুধু বাংলায় নয় পুরো বিশ্বে তার দিকে তাকিয়ে থাকে আজকেও। এবং আপনি ঠিক নাম দিয়ে জেনারেল শঙ্কর রায়চৌধুরী যখন আপনাদের বাইট দিত, প্রথম দিন থেকে এবং শেষ দিন সেই কার্গিলের টাইগার হিল বলুন অথবা 0.5842 বলুন, এই বিভিন্ন জায়গায় যে গল্প আমরা আজকে সিনেমার মাধ্যমে দেখি, সেখানে দীপ্তাংশু চৌধুরী দৌড়ে বেড়াচ্ছিল, আপনাদেরই বাংলার এক সন্তান। অবশ্য আমরা তো গর্বিত, আপনি তো সেই হিসেবে যাকে ইংরেজিতে বলে কার্গিল ওয়ার হিরো। প্রত্যেক যারা লড়াই করেছেন প্রত্যেকেই নায়ক, আর আমাদের গর্ব আপনার প্রতি বেশি, তার কারণ আপনি বাঙালি, দীপ্তাংশু চৌধুরী বঙ্গ সন্তান। আপনি কার্গিলের যুদ্ধে যেভাবে অংশগ্রহণ করেছেন, বাংলা তো বটেই, গোটা দেশকে গর্বিত, গোটা দেশ সন্তান গর্বিত। ঋতদা, আমাদের এখানে যাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে বিভিন্ন, কনাথকে ভুলে গেলে চলবে না। ঠিক ঠিক বরানগরে ঠিক। তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা লড়াই করেছে একদম শত্রুর সামনে। সেরকম অনেক বাঙালি আছে যারা এখনো সেইভাবে সামনে উঠে আসতে পারিনি। লড়াই করে বাঙালি সামনে, আমাদের পাকিস্তান, চায়না এবং বিভিন্ন আদার অ্যাডভাইজারিজ আছে, তাদের বিরুদ্ধেও কিন্তু প্রচুর বাঙালি লড়াই করছে। কোথাও কি মনে হয় না বাঙালির এই যে বীর গাথা, আমরা দেখুন, আপনি জার্মান সাহিত্য দেখুন, ফরাসি সাহিত্য দেখুন, বা আপনারা ব্রিটিশদের দেখি, আমেরিকানদের দেখি, তাদের শুধুমাত্র ছায়াছবি নয়, সাহিত্যের একটা বিরাট অংশ জুড়ে এই বীর গাথা রয়েছে। এগুলো মানে জুড়ে রয়েছে। সেই তুলনায় আমরা বাঙালিরা কোথাও আমাদের সামরিক বাহিনীতে এত উজ্জ্বল ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সেইভাবে কি প্রতিফলিত হয়? আর সেইখানে আমার মনে হয় বাঙালির যেহেতু আপনি শুরু করলেন, একটা কোমল জাত, কোমল ঠিক নয়, ভদ্রলোকের একটা কমিউনিটি, আমরা বলি ভদ্রলোক। ভদ্রলোক মানেই ভারতবর্ষে তার প্রথম নামটা আসে বাঙালি। কিন্তু জানি না আস্তে আস্তে হয়তো ওটা বিলুপ্ত হচ্ছে, যে বিভিন্ন ঘটনা আমাদের পশ্চিমবাংলায় হয়, তার থেকে আমাদেরও লজ্জা হয় বোধহয় এই শব্দটা, ঠিক। বাঙালি শব্দটা অনেকের মনে একটা অন্যরকম শব্দের মানে মিনিং বেরিয়ে যায়। এটা না হলে হয়তো ভালো। কিন্তু আপনি যেটা বললেন বিভিন্নভাবে, যে জার্মানিতে আমরা দেখেছি জার্মান, ফরাসি বিভিন্ন যে সংস্কৃতির সঙ্গে অথবা ইউএস, ইউনাইটেড স্টেটস, তাদের সিনেমায় বলুন, কালচার বলুন, বইয়ে বলুন, তাদের সঙ্গে কিন্তু সামরিক বাহিনী এবং মানে ডিফারেন্ট টাইপ অফ ফোর্স কিন্তু জড়িয়ে থাকে। সেখানে আমার মনে হয় পশ্চিমবাংলা অনেক জায়গায় এইটা সেরকমভাবে প্রতিফলিত হয়নি, পিছিয়ে আছে, কোনো জায়গা বোধহয় ঢেকে গেছে। সেই মেঘটা মনে হয় আবার সেই মৃণাল সেনকে লাগবে, মেঘ নিয়ে ঢাকা, ঋত্বিক ঘটকের মেঘে টাকা তারা। মেঘটাকে আবার মনে হয় সরিয়ে দিতে হবে। আমি আপনার কথার মধ্যে বিশেষ করে আমি যখন প্রথমে বলছিলাম, আপনি খুব সুন্দরভাবে বললেন, যা ছেড়ে এসেছি তা নিয়ে আপনি রিপেন্ট করবেন না, অনুতপ্ত হবেন না। কোথাও যেন মনে হয় শুধু শরীরের নয়, যারা আমাদের সামরিক বাহিনীতে আছে, যারা আপনাদের মতো অত্যন্ত প্রশিক্ষিত যারা অফিসার, তাদের বোধহয় শুধুমাত্র শরীরে নয়, হৃদয় এবং দর্শনেও বোধহয় কোথাও সামরিক বাহিনীর শিক্ষাগুলো খুব কাজে লাগে। এগুলো তো সবই বোধহয় আপনাদের শেখানো হয়। দেখুন, একটা তো আমাদের যে সংস্কৃতির থেকে যাচ্ছি, যে কালচার থেকে আমরা যাচ্ছি পশ্চিমবাংলা থেকে, বাঙালি হিসেবে তো নিশ্চিতভাবে আমরা অনেক কিছু আমাদের বাংলা থেকে নিয়ে যাই।
কিন্তু আমাদের যেটা বেসিক মিলিটারি ট্রেনিং হয় একাডেমিতে 18 মাস, সেই 18 মাসের মধ্যে বিভিন্ন যে ট্রেডগুলো বলেন ক্যারেক্টারিস্টিক ট্রেড, সেগুলোকে ইমবাইব করে দেয়। এই মরাল ভ্যালুজ, ক্যামরেডারিশিপ, একসঙ্গে লড়াই, একজন একজনের সঙ্গে যদি কোনোভাবে সে বিপদে পড়ে তার সামনে চলে যাওয়া। আপনি দেখবেন অনেক সময় অনেক এই একটা কথা প্রতিফলিত হয় যে জওয়ানরাই সবচেয়ে আগে গিয়ে লড়াই করে এবং অফিসাররা পেছনে থাকে অথবা তারা কমান্ড দেয়। এই কথাটা সত্যি নয়। আপনি দেখবেন কার্গিল লড়াইয়ের মধ্যে এই বিভিন্ন যে বীরগাথা আছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখবেন ইন্ডিয়ান আর্মি অফিসারদের কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছে। যে বিক্রম বাত্রা হোক, সে কালিয়া হোক, অথবা কনক ভট্টাচার্য হোক, এবং বা দীপ্তাংশু চৌধুরী হোক। দীপ্তাংশু চৌধুরী তো লড়াই করেছে, লড়াই তো আমরা করছি, এবং আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা লড়াই করছে। কেউ বাঙালি, ভারতবর্ষে প্রত্যেকটা রিজিয়ন থেকে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে বাঙালি নিয়ে যেহেতু বললেন, বহু বাঙালি আছে যারা এই সুন্দরভাবে এই ক্যারেক্টারিস্টিক ট্রেডগুলো বললেন, কোমল নয়, দেশের জন্যে আগে গিয়ে কিন্তু মাটির জন্যে, ভারতবর্ষের জন্যে, সেখানে আমরা কিন্তু বাঙালি, মারাঠি, পাঞ্জাবি অথবা হিন্দু মুসলিম, যেটা আজকাল বিভিন্ন জায়গায় বেশি চর্চিত, হিন্দু মুসলিম শিখ ইসাই, এগুলো আমরা দেখি না। আমরা ওদের প্লেটেই খাই। সে যদি অন্য কোনো জাতির হয়, অন্য কোনো কমিউনিটির হয়, আমাদের ওখানে ওই জন্য ইন্ডিয়ান আর্মি ইজ দ্য অনলি আর্মি, অর্থাৎ আর্ম ফোর্সেস ইজ দ্য অনলি ফোর্স যেখানে এখনও এসসি এসটি এই বিভিন্ন যে রিজার্ভেশনটা নেই। যেমন ইন্ডিয়ান ক্রিকেট টিমে নেই, তাই আজকে ইন্ডিয়ান ক্রিকেট টিম T20-তে কাপ নিয়ে আসতে পারে। আমি বলছি না রিজার্ভেশন খারাপ, আমার কথা ভুল যেন কেউ না পড়ে, বিশেষ করে যারা দর্শক দেখছেন। তবে মেরিটোক্রেসি সবসময় রিজার্ভেশনের ওপরে থাকা উচিত। একটা পর্যায়ের পর যারা শিক্ষা পাচ্ছে না, ধরো ক্লাস 12 অবধি পিছিয়ে পড়েছে, এডুকেশনের পর মেরিট শুড টেক ওভার। কারণ আপনি কোনোদিন এখানে আপনার যত সহকর্মী আছে, কোনোদিন একটা খারাপ ডাক্তারের কাছে খারাপ ইঞ্জেকশনে কেউ মরতে যাবে না। আপনি দেখবেন তার ডিগ্রি এবং সবচেয়ে ভালো ডাক্তারের কাছে যাবেন। সেমনি ইন্ডিয়ান আর্মির ওপর দেশ নির্ভর করে, ইন্ডিয়ান এয়ারফোর্সের ওপর দেশ নির্ভর করে। ইন্ডিয়ান ক্রিকেট টিম যখন কাপটা নিয়ে আসে তখন দেশ আনন্দিত হয়, 140 কোটি তখন উল্লাস করে, তখন রাত 1টা বাজে না সকাল 8টা বাজে তখন দেখে। দীপ্তাংশুদা, এটা বলতে তো আর কোনো অসুবিধা নেই। সাংবাদিক জীবনে আমি অনেক ব্যক্তিত্বের কাছে এসেছি, আপনার সঙ্গে আমার মনে আছে রাত্রেবেলায় দেখলাম এত পরিশ্রম বিধ্বস্ত, সকালবেলায় ভোরে সূর্য ওঠার আগে একেবারে তৈরি টিপটপ। এটা কি সেনাবাহিনীর জন্যে? একদম। এই যে আমি বললাম যে ক্যারেক্টারিস্টিক ট্রেড, এই দীর্ঘ আমি প্রায় 23 বছর সেনাবাহিনীতে ছিলাম। এই প্রত্যেক দিন এই আমাদের একটা রুটিন যেটা করতে হয়, মানে আমাদের তো কোনো সময় যেটা আমরা প্রচলিত, সবাই আপনিও বলেন 24 ঘন্টা তৈনাত। তো 24 ঘন্টা আমাদের ইউ হ্যাভ টু বি অ্যালার্ট। আমাদের এমন দিন গেছে ঋতদা, আমি অনেক কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে ছিলাম, যেখানে আমরা প্রায় 3 দিন, মানে মানুষের একটা থ্রেশহোল্ডের পরে মানুষ কি হয়, বসে বসে একটা জীবনই আসে। 2.5 দিন কিন্তু আমরা ঘুমোইনি। যখন ধরুন আমরা এই কাশ্মীরের বিভিন্ন উপত্যকায় রেডে যাচ্ছি, তখন কি করতাম, বেয়নেটটা, মানুষ তো রক্ত মাংসের মানুষ, ঘুম পাবেই। তো বেয়নেটের যে ছুঁচোটা ওটা আমি এখানে রাখতাম, এই জায়গাটা। তো ঘুম পেলে এখানটা আটকা, যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আজকে আমি এখানে আপনার সামনে বসতাম না, আমার শরীরটা হতো আসতো। ওই জন্য ঘুমোনো যাবে না, সামনে বেয়নেট রাখা হতো। ঘুমোলেই তো এখানে বেয়নেট ঢুকবে, কেটে যাবে, রক্ত পড়বে, তো আপনি আবার মানে জাগ্রত অবস্থায় থাকবেন। এই যে শিক্ষাটা, এগুলো কি আপনাদের বলা হয়েছে, শেখানো হয়েছে, নিয়মানুবর্তিতা, বা এই যে নিজের ওপর এই যে আপনি বেয়নেটটা রাখছেন থুতনির এমন একটি জায়গায়, অত্যন্ত নরম কোমল জায়গা, একটু কিছু হলেই এফোর ওপর হয়ে যাবে, এই যে যাকে ইংরেজিতে বলে অলওয়েজ অন ইউর টোজ, এই যে সবসময় এইভাবে দাঁড়িয়ে থাকা, এইভাবে সচেতন হয়ে থাকা, জাগ্রত হয়ে থাকা দেশের জন্য, এই পুরো বিষয়টা কি আপনাদের ঢুকিয়ে দেওয়া হয় মর্মে মর্মে? ঠিক মানে ঢুকিয়ে দেওয়াটা তো, এটা তো কোনো র্যাডিক্যালিজম ট্রেনিং না, অথবা ওয়াহাবিজম ট্রেনিং না যে এখানে টেরোরিস্ট তৈরি করছে। এখানে এক একটা সৈনিক তৈরি করছে, এক একটা অফিসার যে তৈরি করছে। ভারতবর্ষ তার আমরা খুব লাইটলি নিই, ভারতবর্ষ কিন্তু তাদের কাঁধের ওপর ডিপেন্ড করছে। ঠিক। কয়েকজন ল্যাক্সিটি হয়েছিল বলে কিন্তু কার্গিল হয়েছিল। ঠিক। এই আমাদের মতন কয়েকজন ছিল। আমরা সবসময় বলবো না যে সব ঠিক,
যেমন সব অর্গানাইজেশনের ঠিক নেই, আমাদের অর্গানাইজেশনে অনেক কিছু ঠিক নেই, অনেক ঠিক করতে হবে। আমাদের কারোর গাফিলতির জন্য কিন্তু কারগিল হয়েছে, আমাদের কারোর গাফিলতির জন্য চায়নার ইনকারশন হয়। তো আমরা এইটাকে খুব সিরিয়াসলি নিই না। প্রত্যেক সৈনিকের ওপর, প্রত্যেক অফিসারের ওপর এই ভারতবর্ষের বিশাল যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারনাল সিকিউরিটি তার কাঁধের ওপর হচ্ছে, তার কাঁধের ওপর থাকে। সেখানে যদি এক চোখ প্রথম হয় তাহলেই কার্গিল হয়। আর সেই কার্গিল হলে 557 জন কিন্তু মানুষ, আমাদের দেশের সন্তানকে মারি। অবশ্যই আমরা কার্গিলের কথা শুনবো, অবশ্যই আপনার কাছ থেকে কার্গিলের কথা শুনবো। আমরা একটু শুনতে চাইবো যে আপনার সেনাবাহিনীতে আসার পেছনে নেপথ্যে কে রয়েছে বা কি ঘটনা রয়েছে, হঠাৎ এলে কেন? নায়কও তো হতে পারতেন এত সুদর্শন চেহারা। না, ঋতুদা যখন আছে তখন নায়কের ভূমিকায় আমরা চান্স পাবো না বলেই বাংলা ছাড়তে হলো। না, সবাই জানে যে আপনি অত্যন্ত বিনয়ী, কিন্তু কেন সেনাবাহিনীতে কেন? আমি হঠাৎ এই ইউপিএসসিতে সিডিএস দিয়েছি। আর আমি মানে এটা বলতে কোনো দ্বিধা নেই, 19.5 বছর, প্রায় 20 বছরের আগেই আমি কিন্তু এই পরীক্ষা মানে বঙ্গ সন্তান হিসেবে ক্লিয়ার করেছিলাম। তো যেটা নর্মালি 22 বছর, 23 বছর অথবা 24 বছর ইউপিএসসিতে ক্লিয়ার করে যায়। আমি জাস্ট আমার তখন ফাইনাল হয়নি, তখন আমি গ্র্যাজুয়েশন করার আগে আমি ইউপিএসসি সিডিএস ক্লিয়ার করে ফেলি। তো আমাকে কোথা থেকে উদ্বোধন, এই নেতাজিকে দেখে, আইএনএ কে দেখে, বিভিন্ন আর্ম ফোর্সকে দেখে, জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলতে পারেন, ওনাদের দেখে, জেন চৌধুরীকে দেখে, যে আমরা কেন যেতে পারবো না। আমরা তো খুব মধ্যবিত্ত বাঙালির বাড়ির একজন, সেখানে কি বলে ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হবে, অথবা যদি কমার্স করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট। আর্মি, পুলিশ অথবা আইএএস দেখবেন আজকাল তবু হয়েছে। আমাদের আজ থেকে আরও পেছনে চলে যান, আমি 1992-তে কমিশন নিয়েছি। ওই সময় এটা প্রচলিত ছিলই না। কে বসবে ইউপিএসসিতে, বাড়িতে বাবা কোনোদিন বলেনি। হ্যাঁ, অবশ্য আমার এই বেঙ্গলি রেজিমেন্ট তে 1912 সালে মেসোপটেমিয়া যখন বেঙ্গল রেজিমেন্ট হয় এবং যায়, আমার প্যাটার্নাল সাইডে, আমার বাবার সাইডের দাদু কিন্তু ওখানে, উনি ডাক্তার ছিলেন অবশ্য, এবং ওখানে যায় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় মেসোপটেমিয়া, ওখানে উনি মারা যান। তো ওটাও একটা কোনো না কোনো জায়গায় সাবকনশিয়াস মাইন্ডে ছিল। তো এরমভাবেই তারপরে একবার চলে গেলে তারপর তো স্রোতে চলে যেত। আপনার মা রাজি হয়েছিলেন? কারণ আমি জানি আপনার মা আপনার প্রত্যেকটা সাক্ষাৎকারও দেখেন, আপনাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, এবং আপনিও মার খুব মাতৃভক্ত আমি জানি। আপনার মা রাজি হয়েছিলেন? মা রাজি তো হয়নি, বাবাও সেরকমভাবে রাজি হয়নি। আর তখন আমি রোয়িং করতাম, তখন আমি একটা ন্যাশনাল গেমে বাইরে ছিলাম, চেন্নাইতে ছিলাম। কিন্তু আনএক্সপেক্টেডলি বাবা আমার চেয়েছিল যে ব্যাংকে করি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করি। তখন আমি ইন্টার পাস করে গেছি সিএ। তো বাবা ভেবেছিল যে কোনো মতে ছেলেকে, একমাত্র ছেলে সন্তান, বাঙালি যে আরেকটা একমাত্র সন্তান, আর্মিতে যাওয়া মানেই তার শেষ মানে দেহ ফিরে আসবে, এটা অনেকের একটা ভুল ধারণা থাকে। সেটা নয়। তো বাবার সেরকম হয়তো না থাকলেও বাবার একটা কোনো জায়গায় দ্বিধা ছিল, মারও একটা দ্বিধা ছিল। কিন্তু ওনাদের সাপোর্টেই তো আজ আমি এখানে। তো এই কথাটা হয়তো আমার মনে হয়েছে এটা সত্যি নাও হতে পারে। আর্মিতে ঢোকার পর, বিশেষ করে একাডেমিতে যাওয়ার পর কি মনে হলো? ঠিক সিদ্ধান্ত? যাওয়ার পর 6 মাস আমার খুব যেহেতু মার আঁচলের তলায় বাঙালি, স্কুল থেকে আসার পর সেদ্ধ ভাত, আর সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে যাওয়া বাঙালি, ক্যালকাটা বয়েজ স্কুলে পড়া, এবং আমার যে পিয়ার গ্রুপ ছিল তারা আর্মির কথা কোনোদিন ডিসকাসই হয়নি। আমি প্রিপারেটরি থেকে ক্লাস 12 কোনোদিন আর্মি বলে যে একটা বস্তু ডিসকাশনের মধ্যে বাঙালিদের মধ্যে হয় সেটা কোনোদিনই ছিল। ইঞ্জিনিয়ারিং ছিল, কে আইআইটি করবে, ক্লাস 11-12 থেকে আইআইটি জয়েন্টের কথা চলছে। তো ওই 6 মাসটা আমার খুব গেছে। প্রথম কথা, আঁচলের থেকে দূরে, আর ওখানে খুব র্যাগিং হয় ওই ইনিশিয়ালি। তো একবারে যে নর্থ ইন্ডিয়ারে, মানে বিশেষ করে পাঞ্জাব থেকে যারা আসছে, রাজস্থান, হরিয়ানা, তাদের বর্ন অ্যান্ড ব্রট আপ একটু ডিফারেন্ট, আমাদের বাঙালিদের মতন নয়। তাদের কালচার আলাদা, তাদের কীরকমভাবে ইমবাইব ভ্যালুজ আলাদা। তাদের সঙ্গে একত্রিত হতে, ওদের সঙ্গে চলা, কিন্তু অনেকটা তো মার্শাল ওয়েতে চলা। সেইখানে ইনিশিয়াল ডেজে আমার নিশ্চিতভাবে হয়েছিল। এমন সময় তখন তার ফোন টোন ছিল না, তখন ওই ফোর্সেস লেটার ছিল। তো মাকে অনেক চিঠি লিখেছিলাম, মাস দুয়েকের পরে, মা আমি আর নিতে পারছি না। প্রত্যেক সপ্তাহে যে ট্রেনিংটা দেয়, তখনকার দিনে 1992 সালে 1992-তে
7,000 টাকা করে মানে মাকে দিতে হতো। তো 2 মাস পর মাকে বললাম, "মা তুমি যা খুশি করো, আমাকে এখান থেকে রেহাই দাও একাডেমির থেকে। তুমি টাকাটা ফেরত দিয়ে দাও সরকারকে, আমি গিয়ে তোমাকে তুলে দেবো।" তখন আর নিতে পারছিলাম না। কিন্তু সেখান থেকে কাকা এসে গেল, বাবা এসে গেল একাডেমিতে। সন্ধ্যেবেলা বসে আমাকে বোঝানো যে এই চান্স মানে না, মাকে লিখিস না এরমভাবে, মা ভেঙে পড়ছে। মার একমাত্র সন্তান। আস্তে, আস্তে কাটিয়ে উঠলাম। তারপর তার মানে যে বাবা একসময় ভেবেছিলেন যে দীপ্তাংশু তার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, সেই বাবাই আপনি একাডেমিতে যাওয়ার পর তিনি এটা হয়তো বাঙালি পরিবারেই সম্ভব। তিনি বুঝেছিলেন যে ছেলের সেনাবাহিনীতে এবং একাডেমিতে যে অফিসার্স র্যাঙ্কে যে জায়গায় যাচ্ছে তার সম্মান এবং দেশের প্রতি তার কর্তব্য। মানে একাধারে আপনি যখন মানে ইংরেজিতে যাকে বলেন গ্রিলড হচ্ছেন একাডেমিতে, তখন আপনার বাবা নিজেকে তৈরি করে নিচ্ছেন ছেলেকে দেশের জন্য দিয়ে দেওয়া। মা-বাবা দুজনেই সেরমভাবে ছিল এবং আমার সঙ্গে এই যে কার্গিল লড়াইয়ের আগে হুম। তখন আমরা শ্রীনগরে, আমি একটা ওল্ড এয়ারফিল্ড বলে একটা জায়গা আছে যেখান থেকে প্লেনে তার পাশেই আমরা ছিলাম। একটা ডিভিশন যারা লড়াই করেছে, আই ওয়াজ পার্ট অফ দ্যাট ডিভিশন এখন নাম বলতে সব বইতে বেরিয়ে গেছে, 8 মাউন্টেন ডিভিশন। তো তখনও আমরা ডিপ্লয় হইনি। তখন কার্গিলে প্রথম জানা যাচ্ছে যে 1-2 সৈনিক হারিয়ে গেছে। সেই সময় আমি বাবার সঙ্গে কিছু জায়গায়, তখন আমি কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে করছি বারামুল্লার শহরে। 13 জ্যাক্রিস, যেটা বিক্রম বাত্রার ব্যাটালিয়ন, দিল মাঙ্গে মোর। ওয়াইকে যোশী ছিলেন যিনি এই লিড করেছিলেন। বিক্রম বাত্রার সঙ্গে আপনার পরিচয় ছিল? অনেকবার অনেক ঘটনা আছে বিক্রম বাত্রার সঙ্গে। লাস্ট দিল মাঙ্গে মোড়ের যে প্রথম যেটা করলো তোলোলিং ক্যাপচার করার পর, উনি যখন আরেকটা অপারেশনে সঙ্গে পাঠায় না, সেই বিকেলবেলা আমরা ওই 13 জ্যাক্রিফের বেসে বসে একটা পুরি আর একটা সেদ্ধ ডিম আর গরম চা ওই মগে, যেটা আপনারা অনেক সিনেমায় সাদা এনামেলড মগ দেখেন, অ্যাকচুয়ালি ওই মগে ঠান্ডা পুরি, লুচি তো আর হয় না, ঠান্ডা আটার পুরি আর একটা সেদ্ধ ডিম, আমরা এই সব করছি। ওর গল্পটা তখন শুনছি, আমিও একটা অপারেশন করে ফিরেছি, আমরা এই গল্পটা শুনছি। তখন আমাদের এলো যে আর একটা অপারেশন লঞ্চ হবে, আর ও তখন বললো যে আমি ওই অপারেশনটা যেতে চাই। যদি ও সিও তখন ছিল জেনারেল যোশী, উনি নর্দার্ন আর্মি কমান্ডার থেকে। বিক্রম বাত্রা তো আপনার থেকে সিনিয়র ছিল। না, অনেক জুনিয়র। আমি তখন মেজর ছিলাম, ও তখন ক্যাপ্টেন ছিল। আমি তখন ফিল্ড মেজর হয়ে গেছি। আচ্ছা, ফিল্ড মেজর তখন আমার 92 থেকে 95, 93 তে আমি সেকেন্ড লেফটেন্যান্ট হই। বুঝতে পেরেছিলেন বিক্রম বাত্রার মধ্যে একটা স্ফুলিঙ্গ আছে? বিরাট, মানে ওর যে ওই আরেকটা যে সঙ্গে একটা অপারেশন করে আসার পর মানুষ উঠতে পারে না, মানে অন্তত 15-20 দিন সে ফ্ল্যাট থাকে, মানে কি স্ট্রেস ট্রেনে গেছে। সেই লড়াই করে একটা ভারতবর্ষের নিজস্ব জমিন ফিরিয়ে আনলো, প্রথম জিত তোলোলিং পাহাড়। তারপর আর একটা লড়াই বলছি দিল মাঙ্গে মোর, সে আবার যাচ্ছে। মানে এটা মানে বলা বাহুল্য। অবশ্যই। দীপ্তাংশুদের এবার যে প্রশ্নটা করব, এই প্রশ্নটা আমার মনে হয় একমাত্র আপনি উত্তর দিতে পারবেন, কারণ বিক্রম বাত্রা এবং এই যে দিল মাঙ্গে মোর, তো এখন আমাদের এখানে বলা যেতে পারে গোটা ভারতবর্ষে এটা তো এখন মানে কিংবদন্তির জায়গায় চলে গেছে, মানে এটা যুগ যুগ থাকবে, একদম সত্যি ঘটনা। একদম। কিন্তু কোথাও কি আপনার মনে হয় যে তখন আপনি মেজর, বিক্রম বাত্রা ক্যাপ্টেন ছিলেন, কোথাও কি মনে হয় এই অতি উৎসাহের ফলেই বিক্রম বাত্রা বা যা পরিণতি ঘটেছে তা অনেকটা দায়ী? দেখুন, পরিণতির জন্যে তো পরিণতি নয়, মানে যে কোনো একটা লড়াই বলুন অথবা দেশের এই বিভিন্ন মিলিটারি ইনক্লুশন হচ্ছে, এর মধ্যে 3টে জিনিস মেন হচ্ছে। একটা হচ্ছে ডেমোগ্রাফি অথবা জিওগ্রাফি যা বলুন, আর একটা হচ্ছে পলিটিক্স, আর একটা হচ্ছে ফাইন্যান্স। এই 3টে যখন এক হয়ে যায়, তখন একটা জিওপলিটিক্যাল সিচুয়েশন, স্ট্র্যাটেজিক সিচুয়েশন যে কোনো জায়গায়, পুরো পৃথিবী বিশ্বে তখন চেঞ্জ হতে শুরু করে। কার্গিল কেন হয়েছিল এর বিশ্লেষণ এর মধ্যে এখন ঢুকে লাভ নেই। অনেক আমরা এর মধ্যে পড়েছি, বইয়ে বেরিয়েছে। দেখুন, ইন্ডিয়ান আর্মি নিশ্চয়ই একটা কোথাও না কোথাও গাফিলতি ছিল এক্সটার্নাল এজেন্সিস। কি এজেন্সি? রয়ের ছিল, আইবি ছিল। তারা বিভিন্ন জায়গায় এই ইনফরমেশন আসে। তারা যদি ইনফরমেশন দিয়ে থাকে, আমি জানি না, ইনফরমেশন অনেকে বলছে দিয়েছেন অথবা দেননি, তার ডকেটিং আছে। যদি ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে মিনিস্ট্রিতে
পিএমও অফিস তখন যা ছিল, অথবা আমাদের সেখানে অ্যাট দ্য পলিটিক্যাল লেভেল কোনো একটা গাফিলতি ছিল, অথবা কোনো ইনকারশন হচ্ছে আমরা জেনে সেখানে আগে এগোইনি। আহ, নিশ্চিতভাবে যে এই বিশাল কার্গিল অপারেশন হলো, অথবা এনি আদার অপারেশন, আপনি 1962 হিমালয়ান ব্লান্ডার, চাইনিজ অ্যাগ্রেশন, এনি অ্যাগ্রেশন উইচ হ্যাজ হ্যাপেন, যেখানে লড়াই হয়েছে অথবা ইনকারশন হচ্ছে, অথবা আজকের দিনও ধরুন গালওয়ান হয়ে গেল এই 2020-তে, তো পলিটিক্যাল ডিসপেন্সেশন হ্যাজ টু বি ইনভলভ। আর সেখানে পলিটিক্যাল ডিসপেন্সেশন যদি একটা ডিসিশন মেকিংয়ে কোথাও ল্যাপস হয়, তাহলে এই ঘটনাগুলো। অবশ্যই। দীপ্তাংশুকে এমনি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, ধরুন একটা সেদ্ধ ডিম আর একটা আটার পুরি ঠান্ডা, সেদ্ধ ডিমটা তো স্বাস্থ্যকর, কিন্তু আটার পুরিটা কতটা ঠান্ডা আর স্বাস্থ্যকর আমি জানি না। আর মগে চা, সবই মানছি যে জায়গায় রয়েছেন সেই টেরাইনটা, সেই অঞ্চলটা অত্যন্ত দুর্গম জায়গা, কিন্তু কোথাও কি মনে হয় এত টাকা বাজেট খরচ হয় আমাদের আমাদের সেই সব জোয়ান ভাইদের জন্য, আপনাদের মতো কৃতী অফিসারদের জন্য, যারা দেশের জন্য লড়াই করছেন, কিন্তু তাদের কি প্রাপ্য এটা? ভারতবর্ষ বিশ্বকাপ খেলতে পারেনি বুটের জন্য, মানছি ফুটবলে চিরতরে আমরা সরে গেছি বিশ্বকাপ থেকে ফুটবলে, কিন্তু কোথাও কি মনে হয় না এইগুলো কেন হবে? আপনাদের এই যে সেদ্ধ ডিম খাওয়াটা ঠিক আছে, চাটাও ঠিক আছে, কিন্তু এই এই পুরি খেতে হবে। পরিস্থিতি এমন হয় না, আপনারাও তো মাঠে ঘাটে ঘুরে বেড়ান। অবশ্যই অবশ্যই। আপনাদের বহু সাংবাদিক বন্ধু, আমি তো বিগত 2015 থেকে আপনাদের ঠিক। সঙ্গে ঘোরাঘুরি করছি, এবং ইটের ওপর বসে সে মানে সবচেয়ে বড় সাংবাদিক, আমি আর নাম নিলাম না, তার থেকে সবচেয়ে ছোট নতুন যিনি সাংবাদিক একদম ঢুকেছে, একসঙ্গে। একসঙ্গে বসে ইটের ওপর বসে ভাঁড়েতে চা খেতে হয়। তখন যিনি 5 স্টারে খেতে পারবেন অথবা যিনি খেতে পারবেন না, দুজনেই কিন্তু সে এক। ভাঁড়ে চাটা খায়। এত তো ভারতবর্ষ নিশ্চিতভাবে যতটা দেয়া সম্ভব ভারতবর্ষ দেয়। আমি আমার ভারতবর্ষকে, আমার মাতৃভূমিকে কোনোদিন বলবো না আমার যে কোনো সরকার, যে কোনো পলিটিক্যাল ডিসপেন্সেশন থাক, সে যে কোনো পলিটিক্যাল পার্টি বিলং করুক, তাদের যখন দেশ সামনে চলে আসে, যখন ন্যাশনাল সিকিউরিটি সামনে চলে আসে, তখন আমার মনে হয় না কোনো কেউ যে ডিসিশন নেবে সে সেখান থেকে এক চুক পেছনে যায়, সে আগেই যায়। তো এইটা আমার মনে হয় না এই কথাটা ঠিক। এটা অনেক জায়গায় তার মানে আপনি যে 3টে কারণ বললেন, তার মানে আর্থিক কারণে কোনো কার্পণ্য করেনি কার্গিল। আর্থিক কারণে কার্পণ্য হয়তো হয়নি। আমাদের সেই জায়গায় আজকে 1.34 অফ জিডিপি আমরা এখনো আর্মির জন্য করি, ঠিক। যেটা অনেক অনেক কম আমাদের যে আশেপাশে দেশগুলো আছে, চায়না আছে, দে স্পেন্ড মোর দ্যান অ্যাবাউট 14 অর জিডিপি। পাকিস্তান, বাংলাদেশ আমাদের থেকে বেশি করে, আমরা অ্যাবাউট 1.5 ম্যাক্সিমাম অফ জিডিপি। এইবার আমাদের বাজেট ছিল, ইন্টারিম বাজেট যেটা পাস হয়েছে 2024-25, এটা আই থিঙ্ক ইজ অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 6.29 লাখ ক্রোড, মানে 6.29 লাখ ক্রোড, এটা আমাদের আর্ম ফোর্সেস বাজেট পাস হয়েছে। সরকার ট্রাই করে, দেখুন সব জায়গায় তো প্রবলেম, ইন্ডিয়াতে এখন একটা বিরাট ডেফিসিট বাজেট চলছে, অ্যান্ড উই আর নট গোয়িং থ্রু ভেরি গুড টাইম। তো সব কিছু দেখে আমাদের যারা অ্যাডভাইজারিজ আছে, চাইনিজ ইনফ্লুয়েন্স অন বাংলাদেশ, নেপাল, ভুটান, আমাদের ওইদিকে পাকিস্তান, এদিকে শ্রীলঙ্কার আবার চাইনিজ ইনফ্লুয়েন্স, এই সমস্ত কিছু দেখে ভারতবর্ষকে কিন্তু লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশেপাশে কিন্তু মানে আমরা বারবার বলি, আমরা নিজেদের যে আপনার পাশের বাড়ি কে থাকবে, আপনার সামনের বাড়ি কে থাকবে, সেটা আপনি ডিসাইড করতে পারবেন না। So India cannot decide the Indian neighbor কে থাকবে। So Indian neighbor is decided, Bhutan, Nepal, Burma, Sri Lanka, এটা is decided। তো আমাদের তাদের নিয়ে কিন্তু ঘর করতে হবে, এবং সেই ঘরটা কিরমভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কি ইনফ্লুয়েন্স হচ্ছে, জিও স্ট্র্যাটেজি কিরমভাবে পুরো পৃথিবীতে চেঞ্জ হচ্ছে, এই রাশিয়া, ইউএস, বিভিন্নভাবে একটা জিও স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হচ্ছে। আজকে না হোক, আপনি 2 বছর অথবা 2.5 বছর পর এটা দেখতে পাবেন। ডলারের দাম আমাদের রুপির হিসেবে ডিভ্যালু হচ্ছে, আমাদের রুপি ডিভ্যালু হচ্ছে। এই সমস্তটা জিনিস নিয়ে উই আর নট ইন এ ভেরি গুড পজিশন অ্যাজ অফ নাও। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. কোথাও কি মনে হয় তাহলে আর্থিক কারণে নয়,
অন্যান্য কারণে নয়, রাজনৈতিক কারণেই কিছু গাফিলতি ছিল এবং যে কারণে কার্গিলে বীর শহীদ হতে হয়েছে জওয়ান থেকে শুরু করে অফিসারদের। আবার কার্গিল তো তারা ছিনিয়েও নেওয়া হয়েছে। আমাদের যে প্রাপ্য অধিকার, আমাদের দেশের অধিকার আমরা নিয়েছি। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে বারবার। আপনি বারবার করে বলছিলেন যে আমাদের আশেপাশে যারা আছে, একমাত্র আমি চায়নাকে বাদ দিচ্ছি, চীনকে বাদ দিচ্ছি, সামরিক শক্তিতে আমরা বহুগুণে বলীয়ান। আমি চায়নাকে বলছি না বলীয়ান নয়। আমি চায়নার যেহেতু গোটা পৃথিবীতে শুধু এখন ডিফেন্স দিয়ে নয়, অর্থনীতি এবং রাজনৈতিক অবস্থানে চায়না শক্তিধর একটি দেশ, একদম অবশ্যই। এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু কোথাও আপনার মনে হয় পাকিস্তানের যারা আর্মিতে রয়েছেন, যারা আপনাদের মতো অফিসার বা পাকিস্তানের যারা উচ্চপদস্থ আর্মি অফিসার, তারা তো বোঝে, জানে যে ভারতের ডিফেন্সে, ভারতের সামরিক বাহিনীর কতটা স্ট্রেংথ আছে, কতটা সামর্থ্য আছে। তা সত্ত্বেও বারবার তারা এই যে আক্রমণ করতে চাওয়া, কোথাও কি মনে হয় এটা তাদের নির্বুদ্ধিতার পরিচয়? নাকি তারা বাধ্য হয়? দেখুন, আক্রমণ তো এখন সেই হিসেবে কনভেনশনাল ওয়ারফেয়ার ওরা করে না। এই মানে করে কিরম ভাবে, যে মাল্টিপল কাট করে, কাটিং বাই মাল্টিপল কাটস, হুম। মানে ছোট 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 কাটতে থাকে। এটা আর একটা বলে হচ্ছে চাইনিজ ওয়াতে সালামি স্লাইসিং। হুম। আমরা যেমন সালামি হয় ওটাকে স্লাইস করা হয়, সেরকম ভাবে চাইনিজরা ইউজ করে। এক্সপ্যানশনিস্ট গভর্নমেন্ট ছোট 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 রাজ্য ওরা থেকে কেটে নেয়। যেমন অরুণাচল প্রদেশ থেকে ছোট ছোট জায়গা কাটছে। সিমিলারলি ইস্ট অফ লাদাখ থেকে ছোট ছোট জায়গায় কাটছে। সেইভাবে পাকিস্তানে যেটা হয়, পাকিস্তানে সামনাসামনি তো আমরা যুদ্ধ আর করছি না। সেইখান থেকে আইএসআই আছে, ডিপ স্টেট আছে, মাল্টিপল ওয়েতে লঞ্চ প্যাড ইউজ করছে। আইএসআই ডাইরেক্টলি বাংলাদেশকে সাহায্য করছে, জামায়াতকে সাহায্য করছে, জেএমবিকে সাহায্য করছে, হুজিকে সাহায্য করছে। সেইখান থেকে লঞ্চ করে আসছে আসাম এবং বাংলায়। বাংলা ইজ আ সেফ হেভেন, আসাম ইজ আ সেফ হেভেন, ইজ আ লঞ্চ প্যাড। সেখান থেকে বিভিন্ন জায়গায় ওরা ঘুরবে। ওরা কেন লড়াই করে এত লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করবে সামনাসামনি যুদ্ধ করে? কনভেনশনাল ওয়ারফেয়ার ইজ নট দ্য সলিউশন। দেয়ার আর মাল্টিপল ওয়েজ। আপনার ইকোনমিক যদি হার্ট করতে পারে, ফর এক্সাম্পল যদি বম্বে স্টক, আমি মানে হুম। বলা উচিত তাদের বম্বে স্টকে 26 তো হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ ওয়াজ ওয়ান অফ দ্য টার্গেট। যদি কালকে বম্বে স্টক এক্সচেঞ্জ, উইচ ইজ দ্য ক্যাপিটাল, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেটা যদি কিছু হয়, তাহলে ইন্ডিয়া ডেভাস্টেশন ইন ইন্ডিয়া। আর সেটাকে তো আমাকে পাকিস্তান দিয়ে, কাশ্মীর দিয়ে আসতে হবে না। দেন মাল্টিপল ওয়েজ অফ কামিং ইনটু ইন্ডিয়া। ওয়াটার মানে সমুদ্র, 3 দিকে জল, সমুদ্র থেকে আসতে পারে, নেপাল থেকে আসতে পারে, বাংলাদেশ থেকে আসতে পারে। সো এখন আর সেই সামনের লড়াই যেটা কার্গিলে হয়েছে, ওটা মুশারফের প্ল্যান ছিল। ওটা কেন ছিল? কারণ একইভাবে সিয়াচিন কিন্তু আমাদের দখলে এসেছে। সেই প্রসেস ওয়াজ দ্য সেম। এইটা ওরা রিভেঞ্জের ট্রাই করেছিল। রিভেঞ্জ করতে গিয়ে ওরা দে হ্যাভ লস্ট দ্য প্লট। অবশ্যই এটা আমাদের খুব গর্বের। আমি এ বিষয়ে শুনবো এবং কার্গিলের যুদ্ধ নিয়ে গল্প তো শুনবোই, বিভিন্ন আপনার অভিজ্ঞতার কথা। কিন্তু একটা প্রশ্ন আমাদের সবার জাগে। আমি অনেক সামরিক বাহিনীর যারা বিভিন্ন সময় উচ্চ পদে ছিলেন, আমি এই একই প্রশ্ন করেছি আমাদের দেশবাসীদের। একই প্রশ্ন আমাকে অনেকে বলেছে, যদি সবুজ সংকেত পাওয়া যায়, এক বেলাতে করাচি, লাহোর অবধি ইন্ডিয়ান আর্মি অধিকার করতে সময় লাগবে না, কিন্তু গ্রিন সিগন্যালটা পেতে হবে। আপনি বিশ্বাস করেন? আমি তো এই কথাটা নিশ্চিতভাবে বিশ্বাস করি। 1971-এ তো বম্বে থেকে করাচি বন্দরের বাইরে আমাদের নেভি পৌঁছে গেছিল। গ্রিন সিগন্যাল ছিল না। লালবাগ, আমরা তো পুঞ্চ ক্রস করে আমরা প্রায় অর্ধেক ইসলামাবাদ অব্দি আমরা পৌঁছে যেতে পারতাম। কিন্তু আমরা সেখানে লাল বাহাদুর শাস্ত্রী এক সময় আমরা রিট্রিট করতে হয়েছে। ইন্ডিয়ার আজকে যা সামরিক বাহিনী অথবা দ্য কমপ্লিট আর্ম ফোর্সেসের যে পাওয়ার, আপনি যেটা বলছেন নিশ্চিতভাবে এটা করা যায়। কিন্তু আমার মনে হয় যে কনভেনশনাল ওয়ারফেয়ার ইজ নট আ সলিউশন। আমি একজনের সঙ্গে লড়াই করব কখন? ইন্ডিয়ার যে পলিসি, যতক্ষণ না আমাকে সে ডিস্টার্ব করছে, আমি যতক্ষণ না রিতোদাকে ধাক্কা দেবো, রিতোদা আমাকে মারবে না। তো রিতোদা ইন্ডিয়া, আমি পাকিস্তান। তো আমি যদি বোকা হই, আমি গিয়ে ধাক্কা মারি, তো আমাকে তো গলা টিপে দেবে। রিতোদা ইজ মোর পাওয়ারফুল দ্যান মি। কারণ তার আপনার বিনয় শুনতে এত ভালো লাগে না? না, তার হাতে ক্যামেরা, সে আজকে লক্ষ লক্ষ মানুষ বাংলায় ছড়িয়ে দিতে পারে। তো আমি গিয়ে কেন এটা করব? তো যে বুদ্ধিমান, যে স্ট্র্যাটেজি বোঝে,
যাকে দেশকে নিয়ে এগিয়ে যেতে হবে, সে এরম ভুল ভ্রান্তি জিনিস করলে বালাকোট হবে, ভুল ভ্রান্তি করলে কার্গিল হবে, ভুল ভ্রান্তি করলে ৭১ হবে, ৬২ তো আমরা অনেক আমাদের পলিসি ভুল ছিল। সেই জায়গায় চায়নার থেকে চায়না যদি ভাবে যে ৬২ ইন্ডিয়া, আজকে ভারতবর্ষ কিন্তু আর ৬২ ভারত নেই। আজকে ২০২৪-এর ভারত, এটাও চায়নাকে ভেবে আসতে হবে যে পাকিস্তান একরকম, চাইনিজ যেটা আপনি বললেন, চায়নার স্ট্র্যাটেজি ইজ আ কমপ্লিট ডিফারেন্ট। ভারতের দুশ্মন কে মনে হয়, পাকিস্তান বেশি না চীন? যারাই ভারতকে অসুবিধের মধ্যে ফেলবে, সে যে কোনো দেশ হোক, রাজ্য হোক, মানুষ হোক, তারাই ভারতের এনিমি। এই মুহূর্তে তো গোটা দেশ জুড়ে বিভিন্ন বিতর্ক উঠছে। আপনি যে সিস্টেমের কথা বলছিলেন, সেই সিস্টেমের মধ্য দিয়ে এই যে আর্মিতে আসা, অফিসার হওয়া, বা যারা বিভিন্ন জায়গায় যারা সেটা বর্ডার সিকিউরিটি ফোর্স হতে পারে, সেটা সিআরপিএফ হতে পারে, সিএসএফ হতে পারে, যারাই আসুন না কেন, একটা প্রচলিত ধারা ছিল। কিন্তু এই যে অগ্নিবীর থেকে শুরু হলো, যে এই ধারাটাকে পরিবর্তন করা, আপনি কি মনে করেন এই ধারাটা, এই মুহূর্তে যে ধারাটা চলছে, এটা কি বিপজ্জনক সেনাবাহিনীর পক্ষে? দেখে অগ্নিবীর এই ধারাটা কেন এলো? আমরা যারা ভেটারান্স অথবা যারা রিটায়ার্ড, আমি অনেকের প্রচুর এক্স সার্ভিসম্যান অর্গানাইজেশনের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ব্যুরোক্র্যাটসদের সঙ্গে কথা বলেছি সাউথ ব্লকে যারা এই সিস্টেমের মধ্যে ইনভলভ, বিভিন্ন রকম প্রতিক্রিয়া পেয়েছি। আমার যদি আমি একটা আর্টিকেল কিছুদিন আগে একটা এতে লিখেছি, আমার প্রতিক্রিয়া যদি হয় যে আমি একটা তো সিস্টেম চলছিল, ওটা টাইম টেস্টেড, ওটা তো নতুন না, এবং তার যে রেজাল্ট আমরা দেখেছি। এখন নতুন কোনো সিস্টেম যদি আমি ইনক্লুড করতে চাই সামরিক বাহিনী, ধরুন আপনি আপনার স্টুডিও নতুন একটা সিস্টেম করতে চান, আপনি বলছেন যে আমার সমস্ত ফুল ফ্লেজেড লাগবে না, আমি কন্ট্রাকচুয়াল দেব। তো আপনার এটা সিস্টেমটা চলবে অথবা চলবে না, তো এটা তো একটা মডেল টেস্ট করতে হবে, তো একটা পাইলট প্রজেক্ট করতে হবে। আমি একটা কোনো পাইলট প্রজেক্ট করলাম না, আমি আমি আর্মির সঙ্গে যুক্ত নই, যারা আমি হঠাৎ ভাবলাম না এইটা আমাকে ইনক্লুড করতে হবে ইন্ডিয়ান আর্মিতে অথবা নেভিতে, এয়ারফোর্সে, এটা করলে কি হবে? আমি প্রচুর পয়সা বাঁচাবো, আমার পেনশন দিতে হবে না, এবং আমাকে আর্মি যে আমার ১৩ লাখ স্ট্যান্ডিং আর্মি, সেটা আমাকে রাখার দরকার নেই। তাতে আমি আমার যেটা আপনি বললেন শুরু করলে, আমি অনেক আমার ভারতের অর্থ আমি বাঁচাবো। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা অর্থ বাঁচাচ্ছি? এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন মার্ক। সেকেন্ড হচ্ছে এই যে আমি বললাম যে ভারত কিন্তু নির্ভর হচ্ছে সামরিক বাহিনীর উপর। তার ইন্টারনাল যদি তার সামরিক আজ যে দেশে সামরিক বাহিনী উইক, সেই দেশের ইকোনমি, সেই দেশের ডিপেন্ডেন্সি, সেই দেশের অ্যাডভান্স ডেভেলপমেন্ট হতে পারে না, সম্ভব নয়। আপনি আজকে যদি ইউএসএ ধরুন আর্মি ইজ কমপ্লিটলি ডেভাস্টেটেড, তো চায়না যে খেয়ে নেবে। অগ্নিবীরের ট্রেনিং হচ্ছে, ওরা নতুন যেটা এনেছে, অগ্নিবীরের ট্রেনিং ৬ মাস, আর ৪ বছর পর ৭৫% অগ্নিবীরকে সামরিক বাহিনীর থেকে বার করে দেবে। আর তাদের ৪ বছরের মধ্যে একটা সিপাহীকে অথবা একটা অগ্নিবীরকে আপনি কি ট্রেনিং দেবেন? আজকাল ইন্ডিয়ান আর্মি এত অ্যাডভান্স, এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স, এটা না যে বন্দুক নিয়ে লেফট রাইট করছে আর দৌড়বে। এখানে সমস্ত কিছু ইজ কম্পিউটার অ্যান্ড আইটি রিলেটেড। সেখানে মিসাইল ছুড়ুন, অথবা আপনি আর্টিলারি ইউজ করুন, অথবা ট্যাঙ্ক ইউজ করুন, এভরিথিং ইজ অটোমেটেড। একটা সিপাহি ৪ মাস ট্রেনিংয়ে সে নিজে কোন দিকে ভারতবর্ষ পৌঁছে, এই যে বিশাল ভারতবর্ষ, আমরা ২৪ বছর করে এখনো আমরা ইন্ডিয়ান আর্মিকে ঠিক করে বুঝি। তারা ৬ মাসে ইন্ডিয়ান আর্মিকে কি বুঝবে? এবং যে বেরিয়ে গেল একটা বিশাল ৭৫% ফোর্স বার করে দেবে, এই যে বলছে ওদের আর একটা জায়গায় তো সিএসএফ বিএসএফ এ নেবে, অথবা কর্পোরেট সেক্টরে দেবে। এখন যারা বেরোয় তাদের তো নিচ্ছে না, এখনো তো বেরোচ্ছে বহু লোক যারা পুরো ট্রেনিং করে। একটা সোলজার যদি সে হাওলদারের পর আর প্রমোশন না পায়, সে বেরিয়ে যায় তার ৩২ বছর ৩৩ বছর বয়স, প্রাইম অফ দ্য এজ, আর সে অনেক ফুললি ট্রেন। সেই ট্রেন সোলজারকে দেশ কোনো জায়গায় সেকেন্ড অপশন দিচ্ছে না। এখন আদানি, আম্বানি এবং বিভিন্ন অর্গানাইজেশন তারা তো দেয় না। অবশ্যই এখানে আমার একটা প্রশ্ন আছে, আমরা জানি আপনি আমার থেকে আরো বেশি ভালো জানেন, ইউক্রেনের সঙ্গে রুশ দেশের যে লড়াই হচ্ছে, সেখানে বিভিন্ন, সেটা চেচনিয়া থেকে আগত হোক বা সেখানে আফ্রিকা থেকে আসো, ভারত থেকেও যাক, ভারতের সৈন্য তো নেওয়া হচ্ছে, এবং পৃথিবীর অনেক দেশ আছে
যেখানে ভাড়াটের সৈন্যদের খুব ডিমান্ড আছে, চাহিদা আছে। আফ্রিকাতেও এরকম অনেক দেশ রয়েছে যেখানে নিজের সেনাবাহিনীর বদলে ভাড়াটের সৈন্যদের নিয়ে আসা হয়, কারণ ভাড়াটের সৈন্যদেরও টাকার বিনিময়ে কাজ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে এই যে ভাড়াটের সৈন্য, এবং এটাও তো আগামী যদি একটা মানুষের চাকরি না থাকে, ধরুন চীনের মতো দেশ বা আমাদের যে শত্রু দেশ, তারা তো এই সুযোগও নিতে পারে। এই মানুষগুলো যারা প্রশিক্ষিত, যারা ইন্ডিয়ান টেরিটরিতে দাঁড়িয়ে, ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতের সামরিক বাহিনী প্রশিক্ষিত, তাদেরই তো বিপদগামী করে দিতে পারে বিভিন্ন চক্রান্ত। একদম এই 4 বছরে যে অগ্নিবীররা বেরোবে, এরা যে একদম পোটেন্ট ওয়েপন। তাহলে দীপ্তাংশদা, এটা তো খুব মানে উদ্বিগ্ন হয়ে যাওয়ার বিষয়। আপনি বলছেন এই যে প্রশিক্ষিত এক একজন যারা প্রশিক্ষিত ভারতের সৈন্য অগ্নিবীররা বেরোবেন, তারা তো বিপদগামী হতেই পারে। আর যদি তাদের সেরকমভাবে ইউজ করে, যদি কোনো আইএসআই এজেন্ট এবং অন্য কোনো এজেন্ট তাদের তুলে নিয়ে যায়, তারা তখন তাদের চাকরি নেই, তাদের পয়সার দরকার। হুম। এবং আমি বলছি না যে সব অগ্নিবীর দেশের বিরুদ্ধে চলে যাবে, যদি একজনও যায় এর মধ্যে, যদি একজনও যে আমাদের অরব্যাট, যেটা অরব্যাট মানে হচ্ছে কে কোথায় আছে, কোন ইউনিট কোথায় আছে, তাদের যুদ্ধের পদ্ধতি কি, সেইটা যদি অথবা তাদের ইউজ করে, যেহেতু ওরা অগ্নিবীর, ওরা এক্স সার্ভিসম্যান, যদিও তাই সে দরজা পাবে না, যদি ধরুন কোনো একটা ক্যান্টনমেন্টে তাদের ঢুকলো, তাদের একটা পুরনো পাস দিয়ে, আর ওদের দিয়ে যদি এমন কিছু ইউজ করে, ধরুন এখানে ব্লাস্ট হলো, আমি দে আর অল লাইভ বোমস, মানে ওদের দিয়ে আমি বলছি না অগ্নিবীর এটা করবে, কিন্তু একজন তো করতে পারে। একটা পচা মাছ তো এই বৃহত্তম সমুদ্রের মধ্যে একটা পচা মাছ হতেই পারে, আর সেই পচা মাছটা যদি ওদের হাতে আসে, তাহলে সেটা বিপজ্জনক। অবশ্যই। কোথাও বলা হয় ন্যাশনাল সিকিউরিটি, দেশের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে, যেমন অ্যাংলো স্যাক্সন লতে বলা হয় যে 1% যদি কোনো সন্দেহ থাকে, ডাউট থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হয়, যাতে কোনো নিরপরাধ লোক তার শাস্তি না হয়। Correct. ঠিক জাতীয় যখন নিরাপত্তার প্রসঙ্গ ওঠে, সেক্ষেত্রে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, 1% ফাঁক রাখা উচিত নয় একদম, যে কোনো দেশে। একদম। সেই জায়গায় অগ্নিবীর এবং যে গোটা প্রক্রিয়াটা সাজানো হচ্ছে, মনে হচ্ছে কোথাও একটা ছিদ্র থেকে যাচ্ছে। একদম ন্যাশনাল সিকিউরিটি নিয়ে টিঙ্কার করা উচিত নয়। আপনি যেটা বললেন, ন্যাশনাল সিকিউরিটি ইজ দ্য ফাইনাল ডট অন ইন্ডিয়াস, যে ভারতের ডিফেন্স কোন মেথডে এগোবে। সেইখান থেকে এই একটা প্রজেক্ট, যেটা আমরা কেউ জানি না, সেই প্রজেক্টটা পাইলট প্রজেক্ট করলো না, সেই প্রজেক্টটা পুরো ইন্ডিয়ান আর্মিতে প্রত্যেকটা ইউনিটে আমরা এটাকে ঢুকিয়ে দিলাম, এয়ারফোর্সে ঢুকিয়ে দিলাম, নেভাল ইউনিটে ঢুকিয়ে গেলাম। এটার রিপারকেশন কি আমরা এটা কেউ জানি না। অবশ্যই। আমি এই প্রসঙ্গে আমার একটা শেষ প্রশ্ন আছে, যে ভারতে যদি অগ্নিবীররা, এই যে পদ্ধতিটা বলা হচ্ছে, কিছু কিছু মানুষের বিরাট মুনাফা লোটার একটা সুযোগ থাকছে। যেমন ধরুন আপনার মতো একজন ঝকঝকে ব্যক্তিত্ব, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এবং অবশ্যই আপনি কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলে বিদেশের কোনো আফ্রিকাতে বা কোনো দেশে প্রাইভেট আর্মি দরকার। সেক্ষেত্রে আপনাকে বলা হলো অগ্নিবীরদের নিয়ে আসা হোক এবং তাদের সেখানে খাটানো হোক। এই ঘটনা কিন্তু ল্যাটিন আমেরিকাতে ঘটেছে, এ ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটেছে, এ ঘটনা ইউক্রেনের যুদ্ধতেও আমরা দেখছি। এবার আপনি সবাইকে নিয়ে এলে, যেমন আমরা জানি অনেক প্রাক্তন আইপিএস অফিসার তারা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি, একদম আপনি একটা প্রাইভেট আর্মি খুললেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি পাঠাতে শুরু করলেন, এরা গেল, গিয়ে লড়াই করে চলে এলো। এবং এই যুগে দাঁড়িয়ে, এআই এর যুগে দাঁড়িয়েও এখনো পর্যন্ত বলা হচ্ছে যে একজন মানুষ, তাকে যখন একটা কাজে নিয়োজিত করা হচ্ছে, তার দাম সবচেয়ে বেশি, যতই রোবট থাকুক, যতই এআই থাকুক। সেক্ষেত্রে কি আপনি মনে করেন দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব এবং কোথাও দেশের জাতীয় নিরাপত্তা একটা বিরাট ঝুঁকির মুখে দাঁড়াচ্ছে? কারণ মুক্ত বাজার এসে গ্রাস করে নিতে পারে আমাদেরই প্রশিক্ষিত আর্মিকে। অগ্নিবীর, অগ্নিপথ, আমি পুরো এই অগ্নিবীর অগ্নিপথে আমরা এইটা শেষের দিকে, অগ্নিবীর অগ্নিপথ ভারত সরকারকে, এখন যে সরকার আছে তাকে এটাকে রিলুক ইজ অ্যাবসলুটলি রিকোয়ার্ড। ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্যে, ভারতীয় সামরিক বাহিনীর জন্যে, নেভির জন্যে, এয়ারফোর্সের জন্যে আমার মনে হয় এটাকে নয় বদলানো উচিত,
এর বিভিন্ন যে টার্মস অ্যান্ড টার্মিনোলজি আছে, অথবা এই স্কিমটাকে স্ক্র্যাপ করে দেওয়া। তাহলে কি কোথাও অগ্নিবীর অগ্নিপথ আসলে দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে আগুন নিয়ে খেলা হচ্ছে? আমি এতটা এগিয়ে যাব না, আগুন নিয়ে খেলা হচ্ছে কি না হচ্ছে আমি তো এখান থেকে বসে বলতে পারবো না। যারা এটা চালিত করছে এবং যারা এই ডিসিশন মেকার অথবা ডিসিশন মেকিং, তারা এই জিনিসটা বলতে পারবে। আমরা আপাতত দৃষ্টিতে যেটা বলতে পারছি, যেটা একটা বীর 6 মাসের ট্রেনিংয়ে সামরিক বাহিনী থাকতে পারে না। সে একটা ইন্ডিয়ান আর্মির ইউনিটে গেলে সেখানে আরো অনেক সৈনিক আছে যারা পুরো থাকবে, যাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্স উইল বি মাচ হায়ার দ্যান দ্যাট। এরা যদি জানে যে অগ্নিবীর যাচ্ছে 4 বছরের জন্য, এরা ইউনিটে যারা আছে তাদের সঙ্গে মানে তেল আর জল হয়ে যাবে, মিক্স হতে পারবে না। এবং কালকে যদি লড়াইতে আপনি যেটা বলছেন, একটা অগ্নিবীরের যদি মৃত্যু হয় আর একটা নর্মাল সোলজারের মৃত্যু হয়, নর্মাল সোলজারের নেক্সট অফ কিন সমস্ত বেনিফিট পাবে, কিন্তু অগ্নিবীরের নেক্সট অফ কিন সমস্ত বেনিফিট পাবে না, শুধু ইন্স্যুরেন্স পাবে আর কম্পেনসেশন এক্স গ্রেশিয়া পেমেন্ট পাবে। এইখানে আসবে যে দুজনে দেশমাতৃকার জন্য, দেশের জন্য জীবন দিল, কিন্তু একজনের সে সমস্ত কিছু পাচ্ছে, একজন শুধু কম্পেনসেশন আর ইন্স্যুরেন্স পেয়ে তাকে খুশি থাকতে হচ্ছে। এইখানে মৃত্যু নিয়েও ডিফারেন্স এসে যাবে। দেশের জন্য যারা জীবন দিচ্ছে, যারা দেশের জন্য শহীদ, এদের মধ্যে শহীদদের মধ্যে কে অগ্নিবীরের শহীদ আর কে রেগুলার সোলজার শহীদ, এইটা কাম্য নয়। ভারতীয় সামরিক বাহিনীর মোরালে হিট করবে। অবশ্যই। আপনি জানেন এসকাবারের কথা আমরা সবাই জানি, পৃথিবীর অন্যতম কুখ্যাত ড্রাগ লর্ডস। তিনি সবসময় চাইতেন তার বাহিনীতে ডিফেন্সে যারা কাজ করে এসছে তারা থাকুক, কারণ তারা প্রশিক্ষিত। সুতরাং এমন একটা সম্ভাবনার দিকে আমরাও এগোচ্ছি যে বিপদগামী হতে পারে। এবার যে প্রশ্নটা করব একটু অস্বস্তির প্রশ্ন। বাংলাতে একটা কথা বলে জানেন তো, মেয়েদের বয়স আর ছেলেদের মাইনে কখনো জিজ্ঞেস করতে নেই। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি এই কারণে, আজকের এই কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দেখছেন, আপনি কর্নেল হিসেবে পদত্যাগ করেছেন দেশ সেবাতে। এখন যদি আপনি ডিফেন্সেই থাকতেন, এখন আপনি তো প্রায় আমার কোর্সমেটরা সবাই মেজর জেনারেল অলরেডি অ্যাপ্রুভ হয়ে বসে আছে, কেউ কেউ কমান্ড টেক ওভার করে নিয়েছে। সুতরাং আমি একজন এমন মানুষের সঙ্গে কথা বলছি, তার কারণ আপনি ডিফেন্সের মানুষ, এমন একজন মানুষের সঙ্গে কথা বলছি যাকে বলা যেতে পারে আমি এমন একজন মানুষের বুদ্ধিমত্তার মুখোমুখি আছি, যিনি হচ্ছেন দেশের ওই রকম জায়গায় রয়েছেন, মেজর জেনারেল। আপনি যদি আজকে বোর্ডে থাকতেন, অগ্নিপথ, অগ্নিবীর, আপনি এত সহজে এই পদ্ধতি অনুমোদন করতেন? না, আমি এটা আমার কাছে যদি আজকের দিনেও ডিসিশন নেয়, এটা আমি আপনাকে খুব পরিষ্কার কথা বললাম, যে সরকার থাকবে আলটিমেটলি ডিসিশন নেয় সরকার। এটা তো ইন্ডিয়ান আর্মি কাছে, এটা সরকার ডিসিশন নেয়। তো সরকারে আপনি যদি 4 স্টার্স অফ ডেস্টিনি, যার সময় এই অগ্নিবীর নেওয়া হয়েছে জেনারেল নাভরানে, এখানে উনি ইস্টার্ন আর্মি কমান্ডার ছিল, এখান থেকে উনি চিফ গেছেন। ওই বইটা এখনো বেরোতে দেয়নি। কেন বেরোতে দেয়নি আমি আজকে নিশ্চিতভাবে আমাদের এখানে সাংবাদিকদের সৌভাগ্য, আমরা তাকে দেখেছি, তার সঙ্গে আমরা বিভিন্ন ওনার বলা হয়েছিল, ওনার বইতে বলা হয়েছিল এই অগ্নিবীরটা, এটা ওনার কথা, যে ওনার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, সরকার চাপিয়ে দিয়েছে। এটার মধ্যে ওনার মত ছিল না, বিমত ছিল। সেইখান থেকে দীপ্তাংশু চৌধুরী, ওই ইন্ডিয়ান আর্মি একজন সৈনিক, সে একই মত পোষণ করে। বইটা তো আপাতত তো বোধহয় প্রকাশ্যে আসে, ওটা প্রকাশ্যে আসছে, ওটা তো ইলেকশনের আগে আসার কথা ছিল অ্যামাজনে। ওটা কি বসত কিভাবে ওটা তো বার করতে দেওয়া হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে খুব রহস্যজনক ভাবে ভারতের সেনাবাহিনীর ভেতরে অনেক জায়গায় হচ্ছে? কণ্ঠরোধ বাংলায়ও হয়, কণ্ঠরোধ ভারতেও হয়। কণ্ঠরোধ করে যদি কোনো ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে খেলা হয়, তাহলে এটা ভীষণভাবে বিপজ্জনক দেশের জন্যে। মানুষ হয়তো আজকে জিতে যাবে, যারা সরকার আছে তারা আরো 5 বছর চালাবে, দেশ পিছিয়ে যাবে। দেশ ভাঙলে সে সরকারও থাকবে না, মানুষও। আমার একটা জিজ্ঞাসা আছে, যেটা হচ্ছে সেনাবাহিনী একটা মর্যাদাপূর্ণ জায়গা, সেখানে শৃঙ্খলা আছে, বীরত্ব আছে, দেশের জন্য সেবা আছে, মহিলারাও আছেন, পুরুষরাও আছেন সেখানে। কিন্তু এখন যে প্রথম প্রশ্ন, যে পুরুষদের কি ঝোঁক কতটা আছে সেনাবাহিনীতে? আর দ্বিতীয় প্রশ্ন, যে মহিলারা রয়েছেন কিন্তু তাদের সৈনিকের জায়গা দেওয়া হচ্ছে না,
কি মনে করছেন বিষয়টাকে নিয়ে? খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আমাদের সামরিক বাহিনীতে লেডি অফিসার আছে। ওটা ওদের এন্ট্রি স্কিম আলাদা হয়। ওদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন পড়ার পর তাদের সিডিএস দিতে হয় এবং সিডিএস দেওয়ার পর ওই এসএসবি ক্লিয়ার করতে হয়। এটা ভীষণভাবে টাফ। সেটা করার পর মেডিকেল করার পর মহিলা অফিসার হয় এবং মহিলা অফিসার ব্যাচ 1993 তে প্রথম ব্যাচ আসে এবং আজ পর্যন্ত সেই ব্যাচ চলছে। এবং মহিলারা বিশেষ করে এখন পর্যন্ত আপনার প্রশ্নটা যদি আরেকটু ঘুরিয়ে করতে, যে মহিলারা কেন ফাইটিং আর্মসে নেই। আমাদের ফাইটিং আর্মস কোনটা হয়? ইনফ্যান্ট্রি, আর্টিলারি আর আর্মার্ড ইঞ্জিনিয়ার্স, এগুলো হচ্ছে ফাইটিং আর্ম। ইঞ্জিনিয়ার দ্য সিগন্যাল ইজ সাপোর্টিং আর্মস বাট ইজ কনসিডার দ্য ফাইটিং আর্ম। বাট প্রধানত তিনটে হচ্ছে ইনফ্যান্ট্রি, আর্মার্ড, আর্টিলারি। এতে এখনো মহিলাদের অফিসারদের জায়গায় অফিসাররা এখনো সেই জায়গা পায়নি। আমি নিশ্চিতভাবে মনে করি যে যদি ইসরায়েলে হয়, যদি ইউএসএ হয়, তাহলে ভারতবর্ষের মহিলা কোনোভাবে কোনো দিকে পিছিয়ে নয়। অ্যাটলিস্ট পাইলট প্রজেক্ট করে এইখানটাতেও আমাদের এগিয়ে আসা উচিত। তবে আজকাল ফাইটার্স, এয়ারফোর্সের ফাইটার্স মহিলারা ওড়াচ্ছেন। সমস্ত নয়, কিছু জায়গায় হেলিকপ্টার পাইলট আছে, ট্রান্সপোর্টার প্লেয়ার আছে, জাহাজে আছে। কিন্তু সামরিক বাহিনীতে ইনফ্যান্ট্রি, যেখানে মেন লড়াইটা হয়, মানে মাটির লড়াই যেটা বলা হয় সেইখানে, অথবা ট্যাঙ্ক, আর্মার্ড, অথবা যেখানে গোলা ফেলা হয়, আর্টিলারি, এই তিনটে বিভাগে এখনো মহিলা নেই। আমার মনে হয় সরকারকে এটার সম্বন্ধে ভাবা উচিত, মহিলাদের এখানেও নিয়ে আসে। কিন্তু মহিলারা অন্য বাকি যেমন ইঞ্জিনিয়ার্স বলুন, সিগন্যাল বলুন, যেখানে টেলিকমিউনিকেশন আছে, অর্ডিন্যান্স, সাপ্লাই কোর, এখানে বিভিন্ন জায়গায় মহিলারা আছেন। তবে অগ্নিবীরে মহিলাদের, অগ্নিবীর তো জেনারেলি পুরো আদার র্যাঙ্কসের জন্য, মানে এটা সৈনিকদের জন্য, সেখানে কোনো জায়গায় মহিলারা নেই। এখানে একটা কথা বলি বিন্দাংশুদা, ইসরায়েল এবং হামাসের যে লড়াই, বিভিন্ন রিপোর্ট তো আমরা পড়েছি, আমরা সবাই জানি। ঠিক। এবার কোনটা ভুল কোনটা ঠিক আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা বিশেষ সূত্র থেকে বারবার করে দাবি করা হয়েছিল যখন ইসরায়েলে হামাস যে চলে আসছে অতর্কিতে আক্রমণ করতে পারে, এটা কিন্তু প্রথম যারা ধরেছিলেন তারা কিন্তু মহিলারা ধরেছিলেন। একদম এবং এই অভিযোগটাও এসেছে, মানে পৃথিবীতে এখনো পর্যন্ত যত শক্তিধর দেশ আছে, ইসরায়েলের সেনাবাহিনী সম্ভ্রম আদায় করে নেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইরকম অভিযোগ এসছে যে কতিপয় মহিলা যারা সেই সময় যারা মেসেজটা পাঠিয়েছিল সেটাকে সেইভাবে নেওয়া হয়নি, মানে যাকে ইংরেজিতে বলা হয় লাইটলি নেওয়া হয়েছিল। একদম। কোথাও কি মনে হয় মহিলাদের যুদ্ধক্ষেত্রে যদি ব্যবহার করা হয়, পৃথিবীর ইতিহাসে তো রয়েছে একের পর এক জায়গায়, মানে সবচেয়ে বড় যুদ্ধ যতক্ষণ না মুঘলরা বুঝতে পেরেছিলেন যে একটি যুদ্ধতে যে মহিলারা পুরুষ বেশে লড়াই করছে, ততক্ষণ তারা যুদ্ধে জিততে পারেনি। যেই মুহূর্তে এইটি ফাঁস হয়ে যায়, একটা বিখ্যাত ঘটনা আমরা জানি, আমাদের বাংলা বিহারে প্রচলিত আছে, তখন মুঘল সৈন্যরা বোঝে যে এরা মহিলা পুরুষ বেশে রয়েছে, তখন তারা সে যুদ্ধ জয়, কিন্তু তার আগে অব্দি যুদ্ধে জয় করতে পারেনি। ঠিক। কিন্তু আবার কোথাও এটাও ঠিক কথা যে পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা, বিশেষ করে গেরিলা ওয়ারফেয়ারে মহিলাদের একটা বিরাট ভূমিকা থাকে এবং তারা অসাধারণভাবে কাজ করতে পারে। কোথাও কি মনে হচ্ছে যে প্রশ্নটা পারমিতা করছিল, আমাদের দেশে মহিলাদের সেনাবাহিনীতে সর্বস্তরে এক অধিকার হওয়া উচিত? একদম এক অধিকার তো হওয়াই উচিত। যাদের উদাহরণ আপনি দিলেন, আপনি যদি আপনি মোগল পিরিয়ড বললেন, আমি তারও আগে চলে যাই, মোগল পিরিয়ডের আগে চলে যাই। আপনি দেখবেন ভারতবর্ষে লড়াই বিভিন্ন, আপনি ঝাঁসি রানী, অবশ্যই লক্ষ্মীবাই, আপনি আমাদের মাতঙ্গিনী হাজরা, এরা সবাই লড়াইয়ের ইউরোপেও আছে আর্ক, একদম জোয়ান অফ আর্ক আছে। তো মহিলারা সামনে থেকে লড়াই করেছে। সেইখান থেকে আজকে এইটা আমি আবার বললাম, এটা পলিটিক্যাল ডিসিশন যে সামনে যুদ্ধক্ষেত্রে মহিলাদের কেন আনা হবে না, বিশেষ করে ভারতবর্ষে। মানে আমার তরফ থেকে তো সবচেয়ে মানে এম্পাওয়ারমেন্ট করতে গেলে সবাইকে মানে লেভেল একই জায়গা দিতে হবে। যাতে মহিলা যদি ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে,
তাহলে সংসদে যদি তাদের জন্য সংরক্ষিত থাকতে পারে একদম তাহলে সেনাবাহিনীতে না। সংগঠিত বলছি না, মানে এটা রিজার্ভেশন ইজ নট, আমি বলছি মেরিটোক্রেসিতেও মহিলারা নিশ্চিতভাবে সমান সমান পুরুষের সঙ্গে লড়াইও সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবে। কেন আমি পরিস্থিতি আলাদা, কি হয় যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এত মানে অনুকূল থাকে না, তাতে খুব মহিলাদের পক্ষে ওই সিচুয়েশনে একটা পুরুষ মানুষের সঙ্গে থাকা মুশকিল পড়ে যায়। ধরুন 17,000 ফিটে ব্লিজার্ড হচ্ছে, বরফ পড়ছে, সেখানে লড়াই চলছে, খাবার নেই, আমি যেটা বললাম জল নেই, আহ, মহিলাদের পক্ষে ওই জায়গাটা লড়াইয়ের জন্য এখনো সেইভাবে হয়তো আমরা তৈরি হইনি। ভারতবর্ষের মেন্টালিটির ব্যাপার তো এটা, এটা অ্যাটিটিউড মেন্টালিটি, আমরা কিরম ভাবে বড় হচ্ছি, কি ভ্যালু ইনভাইট করছি, আমি ওয়েস্ট বেঙ্গল বলছি না, পুরো ভারতবর্ষে এইটা আমরা মনে হয় এখনো অনেকটা পিছিয়ে আছি। এই যতক্ষণ না সেম লেভেলে আসবো যে আমরা মানে ইট ইজ অনলি ডিফারেন্ট সেক্স, আই এম এ মেল, শি ইজ এ ফিমেল, এইটার থেকে আমরা যতক্ষণ মানে এর ওপরে যতক্ষণ না চলে যেতে পারবো যে আমরা দুজনেই মানুষ, উই ক্যান ফাইট টুগেদার। আমি যেমন একটা আমার মেল কলিগের সঙ্গে লড়াই করছি, ফিমেল কলিগের সঙ্গে সিমিলার ওয়েতে করব, কোনো ডিফারেন্সিয়েশন হবে না। এই আপনার হচ্ছে একটা মাইন্ডসেট আমাদের। উদ্বুদ্ধিটা যতক্ষণ না আমাদের মধ্যে আসবে অথবা ডিফারেন্সিয়েশনটা না ভেঙে যাবে, ততদিন মানে ট্রুপসরা কোত্থেকে আসছে, একদম গ্রাম থেকে আসে। তাদের লেভেল অফ ইন্টেলেক্ট, তাদের ইমবাইবিং অফ ভ্যালু, মোরালস ডিফারেন্ট যারা শহরের থেকে আসে। 95% অফ ট্রুপস মানে গ্রাম থেকে আসে। তারা হয়তো আজকাল আগে ক্লাস 10 ছিল, ক্লাস 12 গ্র্যাজুয়েট করেও আসছে। পড়াশোনাটা সব না, অনেক পড়াশোনা করেও বিভিন্ন রকম এখানে ঘটনা হয়। যারা যত এডুকেটেড হয় তারা অনেক রকম আরো কুফন্দি করে। কিন্তু আমরা দেখেছি এই যারা গ্রাম থেকে আসে তাদের একটা ম্যাট্রিক্যাল সোসাইটির ওপর, মানে যেহেতু আমরা প্যাট্রিক্যাল সোসাইটি, যে মানে পুরুষই শেষ কথা, অবশ্যই এটা যতদিন না সমতলে আসবে, লেভেল ফিল্ম আমরা আসবে, ততদিন একটা সময় লেগে যাবে। মানে পরিবর্তনটা শুধু সামরিক বাহিনীতে হলে হবে না, নিয়ম হলে হবে না, মানুষ সামাজিক ভাবে গোটা দেশে দেশে যদি আমরা এগোতে পারি তাহলেই আমরা অন্যান্য দেশের মতো একইভাবে, যেটা ইসরায়েল করতে পেরেছে, সেখানে আপনি মানে ইসরায়েল, আমরা বারবার নিই, ইসরায়েল বলুন, ইউএস বলুন, হুম। তাদের আপনি একটা সিনিয়র জেনারেল লেভেল যারা কমান্ড করছে, আপনি কোনো মহিলা দেখাতে পারবেন না। আপনি লন্ডন মানে ইংল্যান্ডে, গ্রেট ব্রিটেনে একটা মহিলা যে একটা আর্মি লিড করছে দেখাতে পারবেন না। ভারতবর্ষে তো নেই। আমি বলছি ইসরায়েলেও দ্য ফোর্সেস আর দেয়ার লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কেন নেই এটা কোশ্চেন মার্ক আমি সবার জন্য রেখে। অগ্নিবীর বা অগ্নিপথে যেহেতু শর্ট টার্ম এখন হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এতে মহিলাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ রয়েছে অনেকটা? না, অগ্নিপথে তো মহিলারা নেই, এটা তো শুধু জওয়ানদের জন্যে। তো অগ্নিপথে মহিলারা আসা উচিত, এটাই আমি বললাম। না, ও যেটা বলতে চাইছিল সেটা অগ্নিপথে যদি মহিলাদের নিয়ে আসা হয় হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে এত অন্ধকারের মধ্যে একটা আলোর দিক আছে যে একটা শর্ট সার্ভিস করার পর সে বেরিয়ে গিয়ে সে নিজে অন্য জায়গায় যেতে পারবে। ঋতুদা এটা একদম ঠিক, কিন্তু অগ্নিপথ তো প্রথম কথা এটা নেই। এই সিস্টেমটা চলবে কিনা আমরা জানি না। এই সিস্টেমটাই মানে সন্দেহজনক। সন্দেহজনক। এই সিস্টেমটা ক্যারি অন করবে কিনা অথবা এই শিডিউলে এই মডেলে চলবে কিনা আমরা বলতে পারছি না। তবে আমি যেটা বললাম, মহিলাদের শর্ট সার্ভিস কমিশন আছে, মহিলারা ইচ্ছে করলে 14 বছর চাকরি করতে পারে ইন্ডিয়ান আর্মিতে, আর সমস্ত ফেসিলিটি পারবে এক্সেপ্ট ফর পেনশন। আজকাল সে তার ইচ্ছে সে পার্মানেন্ট কমিশন নিতে পারে, সে 5 বছরের পরও আর্মি ছেড়ে দিতে পারে, মানে 14 বছরও করার দরকার নেই। শর্ট সার্ভিস কমিশনে আফটার 5 ইয়ার্স যে কোনো মহিলা অফিসার র্যাঙ্কে সে ছেড়ে দিয়ে তার আর একটা কোর্স অফ অ্যাকশন। এখানে একটা প্রশ্ন জাগে দীপ্তাংশুদা, এটা অবশ্যই প্রশ্নটা অনেকের আছে বলে করছি। ধরুন একজন আর্মি অফিসার আপনার মতো বৌদিকে আপনি নিয়ে গিয়ে রাখতে পারেন, তো সেক্ষেত্রে একজন মহিলা অফিসারও তো তার স্বামীকে তো তার বাংলোতে রাখতে পারেন। হ্যাঁ, মহিলা যদি অফিসার হয় সে নিশ্চিতভাবে রাখতে পারবে, তার কোনো মানে অসুবিধা নেই। বাট যখন যদি ফিল্ড এরিয়া থাকে অথবা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে থাকে অথবা হাই অল্টিটিউডে থাকে 16,000 17,000 ফিটে, সে নিজেই থাকতে পারবে না, আবার কাকে নিয়ে, মানে ওখানে অ্যালাউডই নয়। তো যতক্ষণ না পিস স্টেশন আছে, কলকাতা এলো, গুয়াহাটি এলো, অথবা জয়পুর গেল, অথবা পাঞ্জাবে যে কোনো শহরে হলো, তাহলে রাখার মানে একটা মানে সম্মতি হতে পারে। কিন্তু হাই অল্টিটিউড সিআই অফ যেখানে
মানে প্রত্যেক মিনিটে লড়াই চলছে, সেখানে সম্ভব না। আপনার সবচেয়ে নিদারুণ অভিজ্ঞতা কোন জায়গায়? সমস্ত জায়গায় দেখুন, আমি জম্মু কাশ্মীরে বিভিন্ন সময় প্রায় 12 বছর ছিলাম, আসামে ছিলাম, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে আসামে ছিলাম। তো ওখানেও বিভিন্নভাবে আমরা মানে ভারতবর্ষে এত ডাইভার্স, এত কালচারালি মানে বিউটিফুল, সমস্ত জায়গায় প্রফেশন তো আছেই। আমরা তো এত ঘুরেছি, প্রত্যেক জায়গাটি ইজ ইউনিক ইন ইটসেলফ। যেখানে জঙ্গল হলো, তা কোনো সময় চলে যাচ্ছে মরুভূমি, কোনো সময় উঠে যাচ্ছে 17,000 ফিটে, কোনো সময় আবার চলে কলকাতার গরমের মধ্যে চলে আসে। সো ইট ইজ ডাইভার্স, মানে ইট ইজ বিউটিফুল। কোনো যুদ্ধে, কোনো রণক্ষেত্রে বা কারগিলে কোনো সময় মনে হয়েছে যে কিছুক্ষণের মধ্যে জীবন প্রদীপ নিভে যেতে পারে? একদম প্রত্যেক দিনই মনে হতো, যখনই কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে জম্মু কাশ্মীরে, অথবা আমরা এই হোজাই গ্রুপের সঙ্গে এনসি হিলসে আসামে ছিলাম, এনি মোমেন্ট মানে কারোর জন্যে এই জিনিসটা যার লেখা আছে, যার জন্যে ওই বুলেট তৈরি হয়ে আছে, সে আমার মনে হয় না কেউ আটকাতে পারবে। না, আমরা শুনলাম আপনি যে অগ্নিপথ যে প্রকল্পটি সরকার এনেছে তার সঙ্গে সহমত নয়। শুধু আপনি নন, অনেক অবসরপ্রাপ্ত জওয়ান, সেনা অফিসার রয়েছেন, তারাও কিন্তু এই সঙ্গে সহমত নয়। রাহুল গান্ধীও পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে সবার আগে এই অগ্নিপথ প্রকল্পটিকে বাতিল করব। আমরা এর আগেও দেখেছি যে কৃষক আইন নিয়ে এসেছিল, 3টে কৃষক আইন নিয়ে এসেছিল সরকার, সে 3টে কৃষক আইন কিন্তু বাতিল করতে হয়েছে। আমরা দেখেছি পুলওয়ামা, আমরা দেখেছি গালোয়ান, তারপরেও কেন এই ধরনের একটা প্রকল্প সরকার আনলো? কি ভাবনা চিন্তা থেকে, এই একটা প্রশ্ন আপনার কাছে। এবং দ্বিতীয় প্রশ্নটি আপনার কাছে করতে চাই যে যারা অবসরপ্রাপ্ত সেনা অফিসার রয়েছেন, তারা কি আসবেন কৃষকদের মতন পথে কি নামবেন এই অগ্নিপথ প্রকল্পটিকে বাতিল করার জন্য? Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আপনার প্রথম প্রশ্নে আসছি। অগ্নিপীঠ নিয়ে আমরা তো অনেক আলোচনা করলাম। এটা আমি পুরোপুরি বললাম, এটা সরকারের ডিসিশন নয়। তো সরকারের ডিসিশনটা নিয়েছে কিছু চিন্তা করে, কিছু ডিবেট করেছে, কিছু পেপার লিখেছে, নিজেদের মধ্যে বিভিন্ন অর্গানের যে স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে ডিসকাস করেছে। সেটা আর্মি হতে পারে, নেভি হতে পারে, এয়ারফোর্স হতে পারে, এক্স সার্ভিসম্যান সেল হতে পারে, বিভিন্ন এক্স সার্ভিসম্যান কমিউনিটি হতে পারে, ব্যুরোক্র্যাট হতে পারে, আইএস অফিসার যারা আছে, সামরিক বাহিনীর সঙ্গে ডিসকাস করেছে, যারা সামরিক বাহিনী নেই তাদের সঙ্গে ডিসকাস করেছে, ইন্টালেকচুয়ালদের সঙ্গে ডিসকাস করেছে। কিন্তু আলটিমেটলি স্টেক হোল্ডার তো ইন্ডিয়ান আর্মি, স্টেক হোল্ডার ইন্ডিয়ান নেভি, স্টেক হোল্ডার ইন্ডিয়ান এয়ারফোর্স। সেই স্টেক হোল্ডার যারা আছে তাদের সহমতিটা নিলে আমার মনে হয় এটা আরও ভালো হতো। এবং আমি আবার বললাম, সহমতি নেওয়ার আগে এটা একটা পাইলট প্রজেক্ট করা উচিত ছিল, যে এটা কি সাকসেসফুল না এর মধ্যে ফ্লজ আছে। যদি ফ্লজ থাকে তাহলে আমাকে চেঞ্জ করতে হবে, রিশিডিউল করতে হবে, রিমডেল করতে হবে। সেটা যদি আমি না করতে পারি, আমি হঠাৎ ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ সৈনিক ইউথ, তাদের আমি একটা ধাক্কা দিয়ে তাদের একটা এমন জায়গায় ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, তাদের আগে অন্ধকার হয়ে যেতে পারে। সেটা সরকারকে আমার মনে হয় নিশ্চিতভাবে ভাবা উচিত ছিল। যেরমভাবে বাকি সৈনিকদের একটা রিটায়ারমেন্টের পর পেনশনারি বেনিফিটস আছে, মেডিকেল বেনিফিটস আছে, তার নেক্সট অফ কিন মা বাবা এবং তার আত্মীয় স্বজনদের, মানে তার ব্লাড রিলেশন, তাদের মেডিকেল রিলিফ, তাদের কিছু যদি সেই সৈনিকের কিছু হয়ে যায়, তার বাবা মার দেখাশোনা, তার বউয়ের দেখাশোনা, তার বাচ্চার স্কুলিং, সমস্তগুলো সরকার দেখে। কিন্তু এদের জন্যে তুমি একটা ছেলেকে তুলে আনলে, 4 বছর কাজ করালে, মানে এটা বলতে খুব খারাপ লাগে। ভারতবর্ষের যারা এই ডিসিশনটা নিয়েছে, তারা এই অগ্নিপথকে ভেবেছে, আমি কোনো কাউকে ছোট করছি না, এটা কুলির কাজের মতন নিয়ে নিয়েছে, যে আমি 3-4 বছর ইউজ করলাম তারপর ফেলে দিলাম। ইউজ অ্যান্ড থ্রো যে কথাটা ইউজ হয়েছিল, ইট ইজ ভেরি মাচ অ্যাপ। কাউকে ইউজ অ্যান্ড থ্রো করা উচিত নয়। তুমি যখন ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য নিয়ে আসছো, সো ন্যাশনাল সিকিউরিটি শুড বি দ্য প্রাইম অবজেক্টিভ। দ্বিতীয় কোয়েশ্চেন যেটা আপনি জিজ্ঞেস করলে, প্রথম কথা, এই সামরিক বাহিনী যারা ধরুন রিটায়ার অফিসার, এদের একটা সেল আছে, এক্স সার্ভিসম্যান সেল, 1 র্যাঙ্ক 1 পেনশন। আপনার মনে আছে যন্তর মন্তরে গোটা 4 বছর 5 বছর ওখানে ধর্ণা ছিল। কিন্তু আমরা বাকি সব যেসব অর্গানাইজেশন আছে, রেল আছে, কৃষক আছে,
যেভাবে দেশের কোনো আইন হলে যেভাবে ওরা এগিয়ে আসে, মানে সে আক্রমণাত্মকভাবে হয়তো আমরা কোনো আর্মির অথবা নেভি এয়ারফোর্সের কোনো অর্গানাইজেশন সেরকমভাবে এগিয়ে যাবে। অগ্নিবীর অগ্নিপথের সঙ্গে আমরা একমত নয়। এবং আপনি দেখবেন এই কয়েকদিন আগে মেজর আংশুমান যিনি কীর্তিচক্র পেলেন সিয়াচিনে, ডাক্তার, এই ঋতদাকে আবার একটা গল্প, 7 জনকে বাঁচিয়ে নিচে মারা গেল। উনি ক্যাপ্টেন ছিল। আপনারা সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছি, ওনার ওয়াইফ এবং ওনার মা কীর্তিচক্রটা নিতে এসেছিলেন। সিয়াচিনে উনি মারা গেলেন। ডাক্তার ছিলেন একটা ইউনিটে 22,000 ফিটে লড়াই করতে করতে। সেইখান থেকে আবার আমি বলি, এই যে পিটিশন যেগুলো দেয়া হয়, ওখানে আমাদের এই পুরো যে রুলটা আছে, যে সমস্ত কিছু বিয়ে হয়ে যাওয়ার পর স্ত্রীর কাছে চলে যায়। মা অথবা বাবা তার কোনো মানে অর্থর দিক দিয়ে অথবা তার কৃতিত্বের দিক দিয়ে, ছেলের যে কৃতিত্ব যে মা বাবা বড় করে পাঠিয়েছে, কোনোটাই পাবে না। তো ওনার মা বলেছে এটাকে, সরকারের কাছে আবেদন রেখেছে যে এটাকে আবার একবার দেখা হোক। এই রুলগুলো তো সেই ব্রিটিশ আরটিএফ রুল, এটাকে আরেকবার যখন আমরা সংবিধান রুল যখন আইপিসি থেকে চেঞ্জ করছি, এই রুলগুলোকেও দেখা উচিত এবং এই রুলগুলো যাতে সমানভাবে তার স্ত্রীর একদম যোগ্য এবং মা এবং তার বাবা সমানভাবে যোগ্য, ইকুয়ালভাবে সেই লটাকে আরেকবার রিলুক করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমি বলবো দর্শকদের, নেতাজিকে দেখে উদ্বুদ্ধ হয়ে যিনি সেনাবাহিনীতে গিয়েছেন, সেই রকম ব্যক্তি কোথায় যাকে দেখে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিটা ক্রমাগত করে যাবেন? কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। বয়সে এবং অন্যান্য ক্ষেত্রে ছোট হওয়া সত্ত্বেও প্রতিবার তিনি সম্বোধন করছেন ঋতদা বলে। আসলে এটাই বোধহয় দেশের কতিপয় সেই মানুষ যারা সবকিছু ত্যাগ করে দেশকে রক্ষা করতে পারে। এটাই তাদের মুখে সাজে, এটাই তাদের বিনয়। তার কারণ দীপ্তাংশু বাবুরা দেশকে কি করে বাঁচাতে হয় শিখেছেন। নিজেদের স্বার্থ আর নিজেদের যে মত, তাকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য লড়াই শেখেননি। আপনাদেরকে এবং আপনার মাধ্যমে সমস্ত যারা বীর যোদ্ধা আছে তাদের আমরা কুর্নিশ জানাই, সেলাম জানাই। আমাদের অন্তর থেকে আপনাদের মতো মানুষদের অভিবাদন। অসংখ্য ধন্যবাদ।